আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে শিরোনামগুলো। ট্রাম্পের 30% শুল্ক আরোপের ঘোষণায় ক্ষুব্ধ ইইউ ও মেক্সিকো, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি। বাণিজ্য যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের। গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও শতাধিক প্রাণহানি। হিউম্যানিটারিয়ান সিটি তৈরির নামে সব ফিলিস্তিনিকে রাফায় অবরুদ্ধ করার পরিকল্পনা তেল আবিবের। ভারতে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটকের অভিযোগ। ভাষাগত পরিচয় নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। ইউরোপ ও মেক্সিকোর উপর 30% শুল্ক আরোপের ঘোষণায় এবার তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় কমিশন। ট্রাম্পের এমন পদক্ষেপে উদ্বিগ্ন ইউরোপীয় নেতারা। তবে বাড়তি শুল্ক কার্যকরের আগেই সমঝোতায় পৌঁছানোরও প্রত্যাশা অনেকেরই। Thank you very much. শুল্কযুদ্ধ উস্কে দেয়ায় আবারও তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 30% শুল্ক আরোপের খবরে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নারাজ মেক্সিকোর সরকার আর সাধারণ জনগণ। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন জানান, নতুন শুল্ক হার 1 আগস্ট কার্যকর হওয়ার আগে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা হবে। সেই সাথে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঐক্যবদ্ধভাবে নিজেদের স্বার্থ রক্ষা করবে ইউরোপ, এমন মন্তব্য ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তার। ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে উদ্বেগজনক আখ্যা দিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফ। এ ব্যাপারে ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তিনি। মার্কিন প্রশাসনের শুল্ক আরোপে ক্ষুব্ধ সুইডেন সহ ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। মেক্সিকান প্রেসিডেন্ট অবশ্য এখনও হাল ছাড়তে নারাজ। আশা করছি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব এবং অবশ্যই আরো ভালো শর্তে সমাধান সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন, যে উদ্দেশ্যে ট্রাম্পের কঠোর শুল্ক নীতি, তাতে আসতে পারে উল্টো ফলাফল। ভয়াবহ রূপ নিতে পারে বাণিজ্য যুদ্ধ। ট্রাম্প হয়তো ভাবছেন শুল্কের হুমকি দিয়ে চুক্তি আদায় করা যাবে, কিন্তু এই কৌশল উল্টো ফল ডেকে আনতে পারে। ইউরোপীয় ইউনিয়নের আলোচনার কোনো চেষ্টাই ট্রাম্পের কাছে গুরুত্ব পায়নি। তিনি ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর উপর একের পর এক শুল্ক হুমকি দিয়ে গেছেন। বোঝা যাচ্ছে ট্রাম্প আলোচনায় নয়, চাপেই বিশ্বাসী। আলোচনার মাধ্যমে এ সংকটের সুষ্ঠু সমাধান আসবে, এ আশাই করছেন সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 2,86,000-এর বেশি অভিবাসীকে। এই তথ্য জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। শনিবার ফ্লোরিডার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অ্যালিগেটর অ্যালকাট্রেজ মডেলে নতুন একটি ডিটেনশন সেন্টার গড়ে তুলতে 5টি রাজ্যের সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যে প্রতিটি রাজ্যই রিপাবলিকান শাসিত। তবে কোথায় এটি তৈরি করা হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। নোয়েম জানান, শিগগিরই ঘোষণা করা হবে নতুন ডিটেনশন সেন্টারের স্থান। তিনি আরও জানান, আটককৃতদের জন্য শয্যার সংখ্যা দ্বিগুণ করতেই এই উদ্যোগ। ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবটিও প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফলে কার্যত থমকে আছে কাতারের দোহায় চলমান যুদ্ধবিরতি আলোচনা। এই বৈঠকের মূলে ছিল যুক্তরাষ্ট্র সমর্থিত একটি কাতারি প্রস্তাব, যার আওতায় প্রায় 3 বছর ধরে চলা আগ্রাসনের সাময়িক বিরতি এবং জিম্মি মুক্তির ব্যাপারে কথা হচ্ছিল। তবে গাজার রাফা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ইস্যুতে ছিল দ্বন্দ্ব। বিবিসিকে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফরের মাধ্যমে শুধু কালক্ষেপণ করেছেন। গাজায় গেল 24 ঘন্টায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। প্রাণ হারিয়েছে অন্তত 110 ফিলিস্তিনি। দক্ষিণ গাজার রাফা শহরের কাছে ইসরায়েল সমর্থিত মার্কিন সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GHF এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে হামলার শিকার হন অনেকে। এতে প্রাণ হারান 34 জন। উত্তর গাজার বেইত হানুনে চালানো হয় ব্যাপক বিমান হামলা। শনিবার সন্ধ্যার শুরুতে প্রায় 40টি বিমান হামলার খবর পাওয়া গেছে। জাবালিয়ায় আবাসিক ভবনেও চলে ইসরায়েলি আগ্রাসন। প্রাণ হারায় কমপক্ষে
15 জন। গাজার ঘনবসতিপূর্ণ আল-শাতি শরণার্থী শিবিরেও চলে আইডিএফের তাণ্ডব, শিশুসহ হতাহত অনেকেই। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরের আলমানিয়া গ্রামের কাছে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তারা ঘরবাড়িতে পাথর নিক্ষেপ করে এবং সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়, ফলে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। এবার পুরো গাজা খালি করে সব ফিলিস্তিনিকে রাফায় অবরুদ্ধ করতে চায় ইসরায়েল। রাফাকে হিউম্যানিটেরিয়ান সিটি বা মানবিক শহর বানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। প্রস্তাব বাস্তবায়ন হলে গাজার প্রায় 20 লাখ মানুষকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হবে মাত্র 64 বর্গ কিলোমিটার আয়তনের এই এলাকায়। রাফায় আনার পর ফিলিস্তিনিদের স্বেচ্ছায় মাতৃভূমি ছাড়ার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান ইসরায়েল কাটজ। গাজা ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই এবার প্রায় 20 লাখ ফিলিস্তিনিকে রাফা শহরে রীতিমতো অবরুদ্ধ করে রাখতে চায় নেতানিয়াহু প্রশাসন। মাত্র 64 বর্গ কিলোমিটার আয়তনের রাফাকে হিউম্যানিটেরিয়ান সিটি বানানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। পরিকল্পনার শুরুতে দক্ষিণের কথিত নিরাপদ ঘোষিত আল মাওয়াইসি সহ অন্যান্য এলাকা থেকে 6 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের রাখা হবে ছোট্ট এই রাফায়। এরপর বাকিদেরও আনা হবে এখানে, অর্থাৎ ফিলিস্তিনের প্রায় 20 লাখ মানুষকে বাধ্য করা হবে রাফাতে সরে আসার জন্য। শুধু তাই নয়, মানবিক শহরে একবার প্রবেশ করলে বের হওয়ার অনুমতিও মিলবে না গাজাবাসীর। রাফাতে নির্মাণ করা হবে 4টি ত্রাণ বিতরণ কেন্দ্র। মানবিক শহরে প্রবেশের পর স্বেচ্ছায় ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেয়া হবে বলেও জানিয়েছেন ইসরায়েল কাটজ। তবে বিশ্লেষকরা এই হিউম্যানিটেরিয়ান সিটিকে ফিলিস্তিনিদের জন্য বড় পরিসরে বন্দিশালা হিসেবে আখ্যা দিয়েছেন। বলছেন, স্বেচ্ছায় নয় বরং জোরপূর্বক গাজাবাসীকে মাতৃভূমি ছাড়ার নীল নকশা রচনা করতে চলেছে নেতানিয়াহু প্রশাসন, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। হাজার হাজার মানুষকে কোনো এলাকায় আটকে রাখা স্পষ্টত মানবাধিকার আইনের লঙ্ঘন। চলমান কোনো সংঘাতে সে দেশের নাগরিকদের জোরপূর্বক অন্যত্র সরানো জবরদস্তিমূলক স্থানান্তরের আওতায় পড়বে। জেনেভা কনভেনশন আইন পরিপন্থী হওয়ায় এটি মারাত্মক যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে। ইসরায়েলের এমন পরিকল্পনায় আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নিন্দাক্ষোভ। মনে করা হচ্ছে এই প্রস্তাবের বাস্তবায়ন গাজায় চলমান গণহত্যাকে আরও আগ্রাসী রূপ দেবে। প্রস্তাবটি আইন বিরোধী। সাধারণ জনগণকে সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ দেয়া হবে না, তাদের আটকে রাখা হবে এবং এর নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। মূলত এটাই কনসেন্ট্রেশন ক্যাম্পের সংজ্ঞা। এর আগে গাজার অন্যান্য স্থান থেকে রাফাকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে মোরাক করিডোর নির্মাণ করে ইসরায়েল। গাজার নিয়ন্ত্রণ নেয়ার পথ প্রশস্ত করতে নেতানিয়াহুর এই পরিকল্পনার বিরুদ্ধে সে সময় জাতিগত নিধনের অভিযোগ তুলেছিল জাতিসংঘ। গাজা যুদ্ধের আগে প্রায় 2,80,000 মানুষের আবাসস্থল ছিল রাফা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে কৌশল বদলে ফেলেছে হামাস। যুদ্ধবিরতির জন্য চাপ বাড়াতে এখন আইডিএফ সদস্যদের বন্দির লক্ষ্য তাদের। 21 মাস ধরে গাজা জুড়ে তাণ্ডব চালিয়ে রীতিমতো পুরো উপত্যকার দখল নিয়েছে তেল আবিবের সেনারা। 20,000 হামাস যোদ্ধাকে হত্যার দাবিও তাদের। এরপরও গোষ্ঠীটির সক্ষমতা ধ্বংস করতে পারেনি ইসরায়েল, বরং এখন আগের চেয়ে আরও প্রাণঘাতী হামলা চালাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। ইরানের সাথে সংঘাত থামার পর গাজায় অন্তত 19 সেনাকে হারিয়েছে আইডিএফ। পেরিয়েছে 21 মাস, এক বিন্দুও থামেনি গাজায় ইসরায়েলি বর্বরতা। হামাস নির্মূলের অজুহাতে গোটা উপত্যকার দখল নিয়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, বেশিরভাগ শীর্ষ নেতা সহ এ পর্যন্ত নিহত হয়েছে 20,000 হামাস যোদ্ধা। হামাসকে প্রায় নির্মূলের দাবি বহু আগেই করেছে ইসরায়েল, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। এখন আরো ভয়াবহ প্রতিরোধের মুখে পড়ছে আইডিএফ সেনারা। ইরান ইসরায়েল সংঘাত থামার পর থেকে আরো শক্তিশালী পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। 24 জুনের পর এ পর্যন্ত মারা গেছে 19 ইসরায়েলি সেনা। এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির দিনই একসাথে 7 সেনাকে হত্যা করেছে হামাস, যা সাম্প্রতিক সময়ে হামাসের সবচেয়ে ভয়াবহ হামলা। বিপুল সংখ্যক সদস্য হারালেও এরই মধ্যে নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলেরই ফেলা অবিস্ফোরিত বোমাকে কাজে লাগিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে হামাস।
বিভিন্ন গণমাধ্যম বলছে যুদ্ধের কৌশলও বদলে ফেলেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি। হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাদের বন্দী করার লক্ষ্যে বিভিন্ন স্থানে গেরিলা অভিযান চালাচ্ছে, যাতে ব্যবহার করা হচ্ছে এখনো অক্ষত থাকা টানেলগুলো। জীবিতর পাশাপাশি মরদেহ আটকের চেষ্টাও চালাচ্ছে তারা। যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ বাড়াতেই এই পদক্ষেপ। সম্প্রতি বেশ কয়েকবারই আইডিএফ সদস্যদের জিম্মি করার চেষ্টা চালিয়েছে হামাস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্টকে লক্ষ্য করেও হামলা চালিয়েছিল ইসরায়েল। ছোড়া হয় 6টি ক্ষেপণাস্ত্র অথবা বোমা। অল্পের জন্য বেঁচে যান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আইআরজিসির এক আউটলেটের বরাতে এমন তথ্য দিয়েছে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এতে বলা হয়, গেল 16 জুন তেহরানের পশ্চিমাঞ্চলীয় এক ভবনে সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের অধিবেশন চলছিল, যেখানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ছাড়াও উপস্থিত ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিব বাফ, বিচার বিভাগীয় প্রধান মোহসেনি এজেই এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়, এ সময় ভবনটির প্রবেশপথ এবং এক্সিট পয়েন্ট লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ। পর মুহূর্তেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভবনটি। তবে আগে থেকেই প্রস্তুতকৃত জরুরি হ্যাচের সাহায্যে পালাতে সক্ষম হন ইরানের প্রেসিডেন্ট সহ অন্যান্যরা। পালাতে গিয়ে পায়ে সামান্য আঘাতপ্রাপ্ত হন মাসুদ পেজেশকিয়ান। লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকেও ঠিক একইভাবে হামলা করে হত্যা করা হয়েছিল। বাংলায় কথা বললেই আটকের অভিযোগ উঠছে ভারতে। আটককৃতদের জোর করে বাংলাদেশে পুশিনের খবরও মিলছে দেশটির গণমাধ্যমে। কেন্দ্রীয় সরকারের এমন আচরণে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস দাবি, অবৈধ অভিবাসীদের ধরতে গিয়ে নিজ দেশের নাগরিকদেরই হেনস্থা করছে মোদী প্রশাসন। এদিকে আদমশুমারিতে বাংলাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করলে বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে, এমন বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষার নাম বাংলা। দেশটির আনুমানিক 10 কোটি নাগরিক বাংলায় কথা বলেন। মোটা দাগে এদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। রাজধানী দিল্লি, গুজরাট, রাজস্থান সহ আরও বেশ কিছু অঞ্চলেও রয়েছেন বাংলাভাষী নাগরিক। এবার বহুল প্রচলিত এই ভাষা নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে ভারতে। দেশটিতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করার মতো ঘটনা ঘটছে। আবার আটককৃতদের অনেককেই জোরপূর্বক পাঠানো হচ্ছে বাংলাদেশে, এমন খবর এসেছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোতে। শুধু তাই নয়, রাজধানী দিল্লির বসন্তকুঞ্জের বাঙালিপাড়ায় বিদ্যুৎ ও পানির মতো জরুরি সেবা বিচ্ছিন্ন করারও অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই নিয়ে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে তোপ দাগাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দাবি, মোদী প্রশাসনের কট্টরপন্থায় হেনস্থা করা হচ্ছে নিজ দেশেরই বাংলাভাষী নাগরিকদের। অভিযোগ উঠেছে, ভাষাগত পরিচয়কে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে বিজেপি। যাদের আটক করা হয়েছে তাদের সবারই যথোপযুক্ত কাগজপত্র রয়েছে। ভারত কয়েকটি রাজ্যের সমন্বয়ে গঠিত একটি রাষ্ট্র। এখানে প্রত্যেক নাগরিকের বাঁচার, জীবন ধারণের অধিকার রয়েছে এবং ভারতীয় ভূখণ্ডের যে কোনো জায়গাতেই তাদের কাজ করার অধিকার রয়েছে। এদিকে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে আরও বিতর্ক তৈরি করেছে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য। বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করলে তাকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে বলে সম্প্রতি মন্তব্য করেন হেমন্ত বিশ্ব শর্মা। চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি হস্তক্ষেপ চেয়ে চিঠিও পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গেল কয়েকদিন ধরেই রাজ্যগুলোতে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চালাচ্ছে ভারতীয় প্রশাসন। এর মধ্যে ওড়িশাতে আটক করা হয়েছে প্রায় 400 বাংলা ভাষাভাষীকে। অভিযোগ রয়েছে, এসব আটককৃতদেরই জোরপূর্বক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করছে ভারত। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাজ্যে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠনের পক্ষে বিক্ষোভকালে অন্তত 40 জনকে আটক করা হয়েছে। শনিবার লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নামের সংগঠনটির সমর্থনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেয় অনেকে। তখনই চালানো হয় ধরপাকড়। চলতি মাসের শুরুতে এই গোষ্ঠীটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার। অভিযোগ, প্যালেস্টাইন অ্যাকশনের কয়েকজন সদস্য রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে অনুপ্রবেশ করে ক্ষতিগ্রস্ত করেছে কয়েকটি সামরিক বিমান। ব্রিটেনের ইসরায়েল সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই কাজ করে তারা। গেল সপ্তাহেও লন্ডনে একই ধরনের এক বিক্ষোভ থেকে আটক করা হয়েছিল 29 জনকে। এছাড়া ম্যানচেস্টারেও আটক হয়েছিল বেশ কয়েকজন। যে কোনো সংঘাতে কোনো দেশকেই সেনা দিয়ে সহায়তা করবে না অস্ট্রেলিয়া, এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্যাট কনরয়। তাইওয়ান দখলে যুক্তরাষ্ট্র চীন যুদ্ধে জড়ালে অস্ট্রেলিয়ার অবস্থান জানতে চায় ওয়াশিংটন। ফিনান্সিয়াল টাইমসের এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এই কথা বলেছে ক্যানবেরা।
যা এখনো ঘটেনি কিংবা ভবিষ্যতেও ঘটবে কিনা নিশ্চিত নয় এমন অনুমান ভিত্তিক বিষয়ে আমরা আলোচনায় যাব না। অস্ট্রেলিয়ার সেনাবাহিনীকে যুদ্ধে পাঠানো হবে কিনা এর সিদ্ধান্ত তখনই নেওয়া হবে যখন এমন কিছু আদৌ হবে। এটি অস্ট্রেলিয়ার বহু পুরনো নীতি। চীনের সাথে উত্তেজনার মধ্যেই শত্রুর হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক রকেট সিস্টেম হাইমার্স মোতায়েন করল তাইওয়ান। শনিবার সামরিক মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের মধ্য উপকূলের কাছে তাইচুং শহরে এই রকেট সিস্টেম মোতায়েন করা হয়। নিজেদের ইতিহাসের অন্যতম বড় মহড়া চালাচ্ছে তাইওয়ান। শনিবার ছিল 10 দিনের মহড়ার চতুর্থ দিন। গত বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে 11টি হাইমার্স ইউনিট পেয়েছে স্বায়ত্তশাসিত দ্বীপটি। মে মাসে প্রথমবারের মতো এর পরীক্ষা চালায় তারা। 300 কিলোমিটার পাল্লার হাইমার্স দিয়ে তাইওয়ান প্রণালী থেকে চীনের ফুজিয়ান প্রদেশে হামলা চালানো সম্ভব। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।